বেকার ভাতা চালু করলেন মুখ্যমন্ত্রী। এবার বেকারদেরও ভাতা প্রদান করবে সরকার। ভাতা দেওয়া কতটা যুক্তিযুক্ত, কি বলছে দেশের আইন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ভাতা প্রকল্পে আবারও কুপঘাত হতে চলেছে বিরোধীরা। এই ভাতা প্রকল্প কি আদৌ ভোটে প্রভাব ফেলতে পারবে? গতকালকেই ভোটমুখী বাংলার জন্য অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যেখানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন চমক থাকবে বলেই আশা করেছিল রাজ্যের মানুষ। কিন্তু দেখা গেল লক্ষ্মীর ভান্ডারের সাথে সাথেও নতুন এক প্রকল্পের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যেখানে দেখা গেল যুবসাথী বলে একটি নতুন প্রকল্প চালু হলো, যার মাধ্যমে 21 থেকে 40 বছর বয়স্ক যে কোনো যুবক যুবতী যারা বেকার এবং মাধ্যমিক পাস তাদেরকে মাসিক 1,500 টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার। এই প্রকল্প চালু হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিরোধী রাজনৈতিক দল এবং ভিন্ন মতাবলম্বী কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এগুলোকে নিয়ে ট্রোল এবং হাসি ঠাট্টা করছে। কিন্তু আমরা যারা ট্রোল করছি, হাসি ঠাট্টা করছি, আমরা কি জানি যে সংবিধানে কি প্রভিশন দেওয়া রয়েছে? সংবিধান অনুযায়ী কোনো সরকার এরকমভাবে ভাতা কি প্রদান করতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ। সংবিধানের 41 নম্বর ধারায় স্পষ্ট বলা হয়েছে, দ্য স্টেট শল উইদিন দ্য লিমিটস অফ ইটস ইকোনমিক ক্যাপাসিটি অ্যান্ড ডেভেলপমেন্ট মেক এফেক্টিভ প্রভিশন ফর সিকিউরিং দ্য রাইট টু ওয়ার্ক, টু এডুকেশন অ্যান্ড টু পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন কেসেস অফ আনএমপ্লয়মেন্ট, ওল্ড এজ অ্যান্ড সিকনেস। অর্থাৎ রাষ্ট্র তার অর্থনৈতিক উন্নয়নের মাত্রা এবং অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী অক্ষম, বেকার এবং অর্থনৈতিকভাবে অনভিপ্রেত যে কোনো মানুষকে সরকারি সহায়তা প্রদান করতে পারে। এছাড়াও সংবিধানের 41 নম্বর ধারা নির্দেশমূলক নীতির একটি অংশ। সংবিধানের সমাজতান্ত্রিক চিন্তাভাবনার প্রতিফলন বলা হয় এই নির্দেশমূলক নীতিকে। কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে যারা সমাজতান্ত্রিক চিন্তাভাবনার সমর্থক বলে নিজেদের দাবি করে বা যারা নিজেদেরকে বামপন্থী বলে সমাজে চিত্রায়িত করে, তারা কি আদেও বামপন্থার সমর্থক হয়ে উঠতে পেরেছে? নিঃসন্দেহে ভাতার পাশাপাশি চাকরিও দরকার রয়েছে। আর এই বাজেট সম্পূর্ণভাবে একটি অন্তর্বর্তীকালীন বাজেট, অর্থাৎ ভোটমুখী বাংলার অর্থনৈতিক ব্যয় কোন দিকে যাবে তার পরিপ্রেক্ষিতে একটি বাজেট। ভোট শেষ হলেই রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। সেখানে কর্মসংস্থান সম্পর্কিত কোনো বিষয় থাকে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। কিন্তু ভারতের মতো উন্নয়নশীল দেশে, যেখানে এখনও বিপুল পরিমাণ মানুষ দরিদ্রের সাথে প্রতিনিয়ত লড়াই করে চলেছে, সেখানে সামাজিক সহায়তা একেবারেই দরকার নেই, এই ধরনের বক্তব্য যারা তুলে ধরছে তারা মূর্খের স্বর্গে বসবাস করছে। গতকালকে ডিএ মামলার রায় বেরিয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যকে বকেয়া ডিএ দিতে হবে। যদিও সুপ্রিম কোর্ট ডিএ যে মৌলিক অধিকার নয়, গতকালকের রায় সেটা প্রমাণ করে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট সরকারকে কিস্তির মধ্যে দিয়েই বকেয়া টাকা দেওয়ার কথা বলেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে বাম সমর্থকরা প্রবল উচ্ছ্বাসিত। কিন্তু ওপর দিয়ে মনে হচ্ছে কার্ল মার্কস এবং এঙ্গেলস দুজনেই হাসছেন, কারণ তারা যে গরিব, সর্বহারা, শ্রমিক বা কৃষক শ্রেণীর কথা বলে গেছেন, তাদের কি আদেও কোনো লাভ হয়েছে গতকালকের রায়? এখানে দাঁড়িয়েই প্রশ্ন তো উঠবেই, যে সিপিআইএম মার্ক্সবাদের কথা বলে তারা তো বর্তমানে পেটি বুর্জোয়াদের দালালে পরিণত হয়েছে। বামপন্থা সবসময় সামাজিক সুরক্ষা এবং সমাজের সম্পত্তি ন্যায়সঙ্গত বন্টনের উপর জোর দেয়। আর সেখানে ভারত তথা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানে তীব্র আয় বৈষম্য রয়েছে, সরকারি চাকুরিজীবীরা আরও কিছু পরিমাণ অর্থ পেল, তাহলে দিন শেষে সরকারের কোষাগারের ওপরই চাপ বাড়বে। পশ্চিমবঙ্গ সরকার যে বিপুল পরিমাণ সামাজিক প্রকল্পের খরচ বহন করছে তার উপরেও চাপ পড়বে। অর্থাৎ বামপন্থা কিংবা সমাজতন্ত্র চুলোই যাক, নিজেদের স্বার্থ বজায় থাকুক, বামপন্থী উকিলদেরও পয়সা করি পকেটে ঢুকুক। সেখানে দাঁড়িয়ে বলতে তো হবেই, রাজ্যে প্রকৃত বামপন্থী রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। কোনো সন্দেহ নেই, শহরে কিছু এলিট যারা কেউ তথাকথিত ঘোষিত বামপন্থী বা কেউ ঘোষিত ডানপন্থী, তাদের সমর্থন না পেলেও তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণ গ্রামের সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে এবং আগামী দিনেও পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আর হয়তো এই কারণেই আবারও তারা বিপুল পরিমাণ ভোটে জয়ী হতে পারে। তাছাড়া বিশ্বের অন্যান্য দেশেও এই ধরনের ভাতা প্রকল্প চালু রয়েছে অন্যান্য নানান সামাজিক প্রকল্প। যেমন ডেনমার্কে চালু রয়েছে ডেনমার্কের কনথ্যানজেলফ, যেখানে সরাসরি বেকারদের বা অক্ষমদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া বেশ কয়েকদিন আগে খুশি দেশের তালিকায় যে দেশ সবার উপরে ছিল, অর্থাৎ সুইডেন, সেই দেশেও চালু রয়েছে এই ধরনের প্রকল্প, যেমন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স অফ সুইডেন, যেখানে সরাসরি সরকার আর্থিক সহায়তা করে যারা কোনো রকম ইনকাম করে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলিতে এই ধরনের প্রকল্প চালু রয়েছে। তাছাড়া সরকার যেভাবে আর্থিক সাহায্য এই সমস্ত প্রকল্পের মধ্যে দিয়ে করছে, সেখানে বেশ কিছু অর্থনীতিবিদদের মত, সরকার যখন দরিদ্র বেকারদের সরাসরি নগদ টাকা দেয়, তখন তারা ন্যূনতম জীবনযাত্রা বজায় রাখতে পারে। এতে মানুষ না খেয়ে মরার ঝুঁকি কমে, সামাজিক অস্থিরতা হ্রাস পায়। প্রাপকরা এই টাকা খাবার, ভাড়া, বিদ্যুৎ, চিকিৎসা এসব জরুরি খরচে ব্যয় করে। তার ফলে মানি সার্কুলেশন বাড়ে, ছোট দোকান, ভাড়া বাড়ির মালিক, পরিবহন সবাই উপকৃত হয়। এতে চাহিদা স্থির থাকে, মন্দার সময়ও অর্থনীতি পুরোপুরি থেমে যায় না। সামান্য অর্থনীতির বেসিক জানা থাকলেই এগুলো বুঝতে কোনো অসুবিধা হয় না। কিন্তু প্রশ্ন উঠছে, যেভাবে বিরোধীরা এই ধরনের প্রকল্পগুলিকে হাসি ঠাট্টার উপকরণে পরিণত করেছে, তাতে কি আদেও তাদের রাজনৈতিক লাভ হবে? কারণ অতীতেও দেখা গেছে এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে মানুষ বিরোধীদের কোনো ব্যঙ্গ বিদ্রুপের প্রভাবে আসেনি, উল্টে তারা ভরে ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। ফলে আগামী দিনে আবারও কি তাই হতে চলেছে? অন্যদিকে কেন্দ্রের শাসক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তারা আবার ঘোষণা করেছে যে তারা যদি ক্ষমতায় আসে, তারা তাহলে মাসিক 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে মহিলাদের জন্য। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যে ক্ষমতায় আসলেই কি তারা এই ধরনের কার্যকলাপ করতে পারে বা প্রকল্প চালু করতে
করতে পারে? উত্তর হচ্ছে না। তারা কেন্দ্রীয় সরকারে রয়েছে, তারা ডিবিটি বা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মধ্যে দিয়েও এ ধরনের মহিলা ক্ষমতায়ন সম্পর্কিত প্রকল্পগুলো আনতে পারে এবং একই সঙ্গে তারা গ্যাসের দামে কিছুটা ছাড় দিয়ে বা গ্যাসের দাম কমিয়ে দিয়েও সাধারণ মানুষের কাছে ভালো সাজতে পারে। কিন্তু সেটা না করে তারা প্রতিনিয়ত ভাগাভাগির রাজনীতি বা হিন্দু মুসলিমের রাজনীতি করছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। ফলে আগামী নির্বাচনে তার প্রভাব কতটুকু পড়ে তা অবশ্যই দেখার। আপনাদের কি মনে হয়, নতুন এই প্রকল্প ফের কি তৃণমূল কংগ্রেসকে ভোটে বেনিফিট দেবে? আর যদি দেয়, কত পরিমাণে দেবে?